তো সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা পড়া হয়ে গেছিল। এবার আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে শ্বসন। বা ইংরেজি থেকে কি বলে, রেসপিরেশন। ঠিক আছে, শ্বসন বা রেসপিরেশন। এবার আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি দেখেছিলাম, যে আলটিমেটলি কোষের মধ্যে গিয়ে কি তৈরি হচ্ছে, গ্লুকোজ, তাই তো? তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোষের মধ্যে আমরা কি করছি, গ্লুকোজকে সঞ্চিত করছি। আর শ্বসন প্রক্রিয়া মানে গ্লুকোজটা তৈরি হচ্ছে এবং সঞ্চিত হচ্ছে। আর শ্বসন প্রক্রিয়ায় কি হচ্ছে, সেই গ্লুকোজটা ভাঙছে অক্সিজেনের উপস্থিতিতে, সেটা মুক্ত অক্সিজেন হোক বা অন্য কোনো অক্সিজেন যুক্ত যৌগের থেকে অক্সিজেন নিয়ে হোক, অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে মানে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি করে। এবং কি করছে, মেইন জিনিসটা কি, এবং কোনো বস্তুর মধ্যে যে স্থৈতিক শক্তিটা ছিল সেটাকে সম্পূর্ণরূপে নির্গত করছে। ঠিক আছে, এটাই হচ্ছে শ্বসন, মানে শক্তির মুক্তি ঘটানো। যে খাদ্যটা তৈরি হলো গ্লুকোজ, সেটাকে জারিত করছে এবং শক্তির মুক্তি ঘটাচ্ছে, এটাই হচ্ছে শ্বসন। তাহলে শ্বসনের যদি সংজ্ঞা বলে আমরা এক কথায় কি বলবো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তির মুক্তি ঘটে, সেটাই হচ্ছে শ্বসন। এবার শ্বাস অঙ্গগুলি জেনারেলি কিরকম হয়, সেটা উদ্ভিদের ক্ষেত্রেই হোক আর প্রাণীদের ক্ষেত্রেই হোক, সেটা আমরা দেখে নিই। এবার উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখি, শ্বসন স্থানগুলো কি কি উদ্ভিদের ক্ষেত্রে আমরা শ্বসন স্থানগুলো কি কি দেখি, জেনারেলি দেখি হচ্ছে পত্ররন্ধ্র, বা স্টোমাটা, লেন্টিসেল, আর কি দেখি, আর হচ্ছে শ্বাসমূল বা নিউম্যাটোফোর। ঠিক আছে, এই তিনটে অংশ দেখছি উদ্ভিদের শ্বসন স্থান হিসাবে। আচ্ছা, পত্ররন্ধ্র কি, উদ্ভিদের যে পাতার যে এপিডার্মাল কোষগুলো আছে, সেই কোষগুলোর মাঝে মাঝে কি থাকে আমরা দেখব, কিছু ঠিক ওই শিমের বীজের মতো স্ট্রাকচারের আমরা কিছু অংশ দেখব, যেগুলো এভাবে পাতার এপিডার্মাল কোষগুলোর মাঝখানে অবস্থান করছে। এদেরকে বলা হয় হচ্ছে রক্ষী কোষ। ঠিক আছে, এই রক্ষী কোষগুলোর, এই অর্ধচন্দ্রাকৃতি রক্ষী কোষগুলো একটা রন্ধ্রকে, বুঝতে পারছে, একটা রন্ধ্রকে বেষ্টন করে অবস্থান করছে। ঠিক আছে, এই রন্ধ্র দিয়েই কিন্তু গ্যাসীয় আদান প্রদান গুলো হয়। ঠিক আছে, O2 ঢোকা এবং CO2 বার হওয়া, এই গ্যাসীয় আদান প্রদান গুলো কিন্তু এই পত্ররন্ধ্রের মাধ্যমেই হয়। ঠিক আছে, এবার শ্বসনের জন্য সেটা উদ্ভিদ দেহ হোক বা প্রাণী দেহ হোক, সেখানে অবশ্যই অক্সিজেন প্রয়োজন হবে। কারণ জারণ কোনো মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বা কোনো অক্সিজেন যুক্ত যৌগ থেকে অক্সিজেন নিয়ে হবে, এবং শ্বসনে অবশ্যই জারণ ঘটবে। সুতরাং অক্সিজেনের প্রবেশ এবং কার্বন ডাই অক্সাইডের বহিষ্করণের জন্য পাতায় পত্ররন্ধ্র অবস্থান করছে, এবং এই পত্ররন্ধ্রগুলোর খোলা বন্ধ হওয়া, এটা বিভিন্ন আয়নীয় ভারসাম্য দ্বারা নিয়ন্ত্রিত হয়। যখন এই রক্ষী কোষগুলো, ধরো রক্ষী কোষগুলোতে এরকম শেপে, ধরো এখানে পত্ররন্ধ্রটা খুলে রাখার দরকার নেই, তখন কি হয়, এর ভিতরে আবার
চাপ বেড়ে যায়, যখন অসমোসিসের প্রক্রিয়ার মাধ্যমে যখন চাপ বেড়ে যাবে তখন এগুলো আবার ফুলে যাবে, ফলে এই গ্যাপটা বন্ধ হয়ে যাবে। আবার যখন এদের মধ্যে চাপ কমে যাবে তখন এই অংশটা উন্মুক্ত হয়ে যাবে এবং এইখানে একটা রন্ধ্র সৃষ্টি হয়ে যাবে। এই রন্ধ্রের মাধ্যমে সমস্ত শ্বসন কার্য, মানে প্রয়োজনীয় শ্বসন কার্যে প্রয়োজনীয় গ্যাসীয় আদান প্রদান এই অংশের মাধ্যমে ঘটছে। নেক্সট হচ্ছে লেন্টিসেল। সেটা গুল্ম বা বৃক্ষ জাতীয় যে কোনো উদ্ভিদের ত্বকের বিদীর্ণ অংশে দেখা যায়, এদেরকে লেন্টিসেল বলে। ধরো কোনো একটা উদ্ভিদের এটা কাণ্ডের একটা অংশ, এই অংশের কি হয়, ধরো বাইরের স্তরে কি থাকে, এখানে তোমার যদি ক্যাম্বিয়াম স্তরটা থাকে, ধরো এইভাবে দেখেন, এই অংশে যদি ক্যাম্বিয়াম স্তরটা অবস্থান করছে, এই ক্যাম্বিয়াম স্তরের বাইরের দিকে শক্ত যে ক্যাম্বিয়াম স্তরটা তৈরি হয় তাকে বলা হয়েছে কর্ক ক্যাম্বিয়াম। এবার এর মাঝের অংশগুলো কি হয়, একটা করে ক্র্যাক হয়ে যায় বা ফেটে যায়, ঠিক আছে। এই ক্র্যাক বা ফেটে গেলে এই অংশে এইখানে যে ছিদ্র তৈরি হচ্ছে সেই ছিদ্রটাকে আমরা বলবো হচ্ছে লেন্টিসেল, ঠিক আছে। এই অংশটা হচ্ছে স্টোমাটা, পাতা, কাণ্ডের ক্ষেত্রে যে অংশটা সেটাকে আমরা বলবো হচ্ছে লেন্টিসেল। এছাড়াও তোমরা জানো যে সুন্দরী, গেওয়া, গড়ান ইত্যাদি লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, ওদের মূলটা মাটির নিচে প্রবেশ করার পর মূলজ অংশগুলো কি হয়, আবার বাইরের দিকে বেরিয়ে আসে। মূলের অংশগুলো, ধরো প্ল্যান্ট অংশটা উপরে রয়েছে, মূলজ অংশগুলো আবার বাইরের দিকে বেরিয়ে আসছে এবং এইখানে কি থাকে, প্রচুর পরিমাণে ছিদ্র থাকে। এই মূলজ অংশের মধ্যে ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে এদের গ্যাসীয় আদান প্রদান সম্পন্ন হয়। এদের পাতা দিয়ে কিন্তু গ্যাসীয় আদান প্রদান স্টোমাটার মাধ্যমে সম্পন্ন হচ্ছে না। এর কারণ কি? কারণ হচ্ছে এদের পাতার উপরে জেনারেলি মোমের একটা আস্তরণ থাকে, যার ফলে পত্ররন্ধ্রগুলো ঢাকা পড়ে থাকে। সুতরাং গ্যাসীয় আদান প্রদান হওয়ার জন্য মূল মাধ্যম কিন্তু এদের হচ্ছে শ্বাসমূল বা নিউম্যাটোফোর। এবার আমরা দেখে নেব প্রাণীদের শ্বাসাঙ্গগুলো কি কি। প্রাণী বলতে বিভিন্ন প্রাণী বিভিন্ন ভাবে শ্বসন কার্য সম্পন্ন করে। যেরকম যদি তোমরা ভাবো অ্যামিবার দেহে কোনো শ্বাসাঙ্গ আলাদাভাবে তৈরি হয়নি। অ্যামিবার, আমার কালো পেনটা খুঁজে পাচ্ছি, এক সেকেন্ড। অ্যামিবার দেহ যদি আমরা দেখি, পেনই খুঁজে পাচ্ছি না। ধরো এইটা যদি অ্যামিবার একটা দেহ হয়, এই অ্যামিবার দেহের এই ত্বকীয় অংশের মাধ্যমেই ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করছে, ঠিক আছে। ব্যাপন প্রক্রিয়ায় ডাইরেক্ট এই একটি কোষের মধ্যে দেহের সমস্ত জৈবিক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, শ্বসন কার্য সম্পন্ন হচ্ছে এবং গ্যাসীয় আদান প্রদান কিন্তু এই ত্বকীয় মাধ্যমে চলছে। অ্যামিবা, প্যারামোসিয়াম, হাইড্রা, স্পঞ্জ ইত্যাদি এই অনুন্নত প্রাণীগুলো। এরপর আমরা একটু ভালো করে শ্বাসঙ্গের গঠন দেখতে পাবো হচ্ছে তোমার পতঙ্গদের ক্ষেত্রে। পতঙ্গদের ক্ষেত্রে কি হয়, যেরকম আরশোলার গঠনে আমরা দেখি, আরশোলার কি যদি তোমরা উল্টো করে নাও, আরশোলার যদি এইটা একটা আরশোলার দেহের গঠন হয়, ধরো এইটা একটা আরশোলার দেহের গঠন, আরশোলার দেহ যেন অনেকগুলো এরকম খন্ড নিয়ে তৈরি। তো আরশোলাকে যদি উল্টো করে দাও, আরশোলার এই দেহখণ্ডকে দুই পাশে দেখবে এরকম ছোট ছোট ছিদ্র বর্তমান। আরশোলাকে ধরো, একটা আরশোলাকে মারার খুব ইজি উপায় কি? একটা আরশোলার কি উপরের পোর্শনে নাক থাকে যে নাক চিপে বন্ধ করে দেবো তো ও দম বন্ধ হয়ে মরে যাবে? সেরকম না, কিন্তু একটা আরশোলাকে যদি তুমি উল্টো করে দাও, আরশোলার দেখবে বক্ষীয় অংশে, মানে ডানা যেদিকে আছে তার উল্টো দিক, পিছন দিকে ধরো ডানা আছে,
তার উল্টো দিকটা উল্টে দিলে দেখবে দেহে এরকম খন্ডক খন্ডক অংশগুলো স্পষ্ট বর্তমান বোঝা যায়, এবং এর দুপাশে দেখবে ছোট ছোট ছিদ্র দেখা যায়। এই অংশগুলোই হচ্ছে ওদের শ্বাস ছিদ্র। এই ফোরিং বা আরশোলার এরা শ্বাসকার্য সম্পন্ন করে হচ্ছে ট্রাকিয়ার মাধ্যমে। ঠিক আছে, এই ছোট ছোট ছিদ্রগুলোকে বলা হয় হচ্ছে স্পাইরাকেল। ঠিক আছে, এই স্পাইরাকেল গুলো কি হয়, এই স্পাইরাকেল গুলোর সাথে সরু 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 নালী যুক্ত থাকে। ওদের দেহে তো রক্ত মানে আমাদের মতো রেড ব্লাড কিছু দেখা যাচ্ছে না, এইভাবে দেখায়, বুঝতে সুবিধা হবে। এগুলোর সাথে সরু 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 ট্রাকিওল যুক্ত থাকে, এগুলোকে বলা হচ্ছে ট্রাকিওল। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রাকিওল। এই ট্রাকিওল গুলো আবার জুড়ে 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 লম্বা একটু মোটা মোটা যে অংশগুলো দিচ্ছে অনেকগুলো ট্রাকিওল জুড়ে, সেইগুলোকে বলা হচ্ছে ট্রাকিয়া। তাহলে এই স্পাইরাকেল এর সাথে যুক্ত কি অনেক ট্রাকিওল, মানে অনেক ট্রাকিয়া গুলো মূল নালী গঠন করে এর সাথে যুক্ত হয়েছে। আর এই মানে যে শ্বাস নালীগুলো গঠন হচ্ছে, এই ট্রাকিওল গুলো আলটিমেটলি কি করছে, এই ট্রাকিওল গুলো তোমার গিয়ে পৌঁছচ্ছে হচ্ছে বিভিন্ন কলাকোষে। এগুলো আলটিমেটলি গিয়ে পৌঁছচ্ছে কোথায়, বিভিন্ন কলাকোষে। ঠিক আছে, এগুলো আলটিমেটলি গিয়ে পৌঁছচ্ছে বিভিন্ন সেলে। তবে শ্বাসবায়ুগুলো পরিবাহিত হয়ে যাচ্ছে স্পাইরাকেল থেকে এই ট্রাকিয়ার মাধ্যমে। শ্বাসবায়ু পরিবাহিত হলো, তারপর শ্বাসবায়ুটা পরিবাহিত হয়ে ট্রাকিওল গুলো দিয়ে আলটিমেটলি কোথায় পৌঁছে যাচ্ছে, বিভিন্ন কোষের মধ্যে। ঠিক আছে, তাহলে স্পাইরাকেল থেকে ট্রাকিয়া, থেকে ট্রাকিওল, থেকে বিভিন্ন সেল, এইভাবে শ্বাসবায়ুগুলো পরিবাহিত হচ্ছে। এবার দেখে নেওয়া যাক মাছের ক্ষেত্রে কি হয়। মাছের ক্ষেত্রে দেখবে মাছের মাথার ওপর দিকের অংশটা তুললে ওই অংশটা যদি আমরা তুলে ফেলি ওপর দিকের অংশটা, সেখানে দেখবে এরকম একটা লাল রঙের অংশ দেখা যায়, তাই না? যদি এটা মাছের মাথা হয় আর এই অংশটা যদি ঢাকা থাকে এরকম বড় কানকোর অংশটা দিয়ে, এইটাকে যদি তুললে ভিতর দিকে দেখবে এইরকম ঠিক ঝিরি 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 চিরুনির মতো যে অংশটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই অংশটাকে বলা হয় হচ্ছে ফুলকা বা গিলস। ফুলকা বা গিলস, এই ফুলকা বা গিলসের কাজ কি? এই ফুলকা বা গিলসের মধ্যে কি হয়, বিভিন্ন রক্ত জালক সারা মানে দেহে থেকে প্রচুর রক্ত জালক এর মধ্যে ঝিরিঝিরি মানে রক্ত জালক গুলো একদম সরু 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 হয়ে এর মধ্যে প্রবেশ করেছে, যার ফলে এই অংশটা এত রেডিশ, এত লাল দেখায়। ঠিক আছে, এবং এই অংশে রক্ত জালক গুলো এতটাই পাতলা, এই অংশে ডাইরেক্ট জল থেকে তোমার অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু গ্যাসীয় আদান প্রদান ঘটছে। শুধু মাছ কেন, চিংড়ির ক্ষেত্রে, শামুকের ক্ষেত্রেও কিন্তু এই গিলস দেখা যায়। আবার চিংড়ি বা কাঁকড়ার ক্ষেত্রে এই গিলসকে বলা হয় বুক গিল। হ্যাঁ, ইয়ের ক্ষেত্রেও স্পাইডার মাকড়সার ক্ষেত্রেও এই গিলগুলোকে বলা হয় হচ্ছে বুক গিল। এই এদের ক্ষেত্রে কি হয়, এখানে রক্তজালক গুলো বা এই শ্বাসজালক যেটাই এসে পৌঁছায় সেগুলো এত ঝিরিঝিরি ভাবে ভেঙে যায়, এত বিভক্ত হয়ে যায়, এবং তার বাইরের আবরণগুলো, এই জালকের বাইরের দিকে আবরণগুলো এত পাতলা হয় যে ডাইরেক্ট ব্যাপন প্রক্রিয়ায় এই অংশে গ্যাসীয় আদান প্রদান হচ্ছে। এর জন্য মাছের ক্ষেত্রে গিলস বর্তমান। যদি যত উন্নত মাছের দিকে মাছ যত মানে উন্নত হয়েছে, তাতে উন্নত আমরা দেখতে পাই যে ফুলকা
পটকা, যেটা ওদের শ্বাসবায়ু পরিবহনের জন্য নাসারন্ধ্র দিয়ে তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে জিওল মাছের আরো এই গিলস ছাড়াও জিওল মাছের ক্ষেত্রে, জিওল মাছ যেমন আমরা দেখি কই, শিঙি, মাগুর ইত্যাদি, এই জিওল মাছেদের ক্ষেত্রে এরা কি হয়, যদি পরিবেশে ওদের যে জলের মধ্যে অবস্থান করছে সেই জলের ওই অংশে যদি জলের পরিমাণ একেবারেই কমে যায় তবুও কিন্তু ওরা বেঁচে থাকতে পারে। তাহলে তারা কিভাবে বেঁচে আছে? ওদের তো গিলস আছে যেটা জলের থেকে ব্যাপন প্রক্রিয়ায় ওদের অক্সিজেন নিতে সহায়তা করছে, ঠিক আছে। এছাড়াও ওদের ক্ষেত্রে এরকম একটা অংশে একটা অর্গান থাকে, লাল রঙের অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে প্যাঁচানো, ওই অংশটাকে বলা হচ্ছে রোজেট অর্গান। ওই অর্গানটি ওদের কিছুটা গ্যাস সংগ্রহ করে রাখতে সহায়তা করে। তাছাড়া ওদের কিছু অতিরিক্ত শ্বাসযন্ত্র হিসেবে দেখা যায় যে ওদের একটা থলে বা পাউচ টাইপের অংশ রয়েছে, সেই পাউচ টাইপের অংশ ওরা কিছুক্ষণ ধরে গ্যাস, বাইরের গ্যাসটা, অক্সিজেনটা স্টোর করে রাখছে এবং এখানে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র রক্তবাহকগুলো আসায় এই অংশে গ্যাসীয় আদান প্রদান ঘটাচ্ছে এবং অত্যন্ত সহজে উপায়ে ওরা জল ছাড়াও বাইরের পরিবেশের শ্বাসকার্য নিয়ে কিছুক্ষণ কি অনেকক্ষণ সময় অবধি বেঁচে থাকতে পারছে। এবার আস্তে আস্তে মাছ থেকে প্রাণীগুলো যখন উন্নত হতে শুরু করলো তখন দেখা গেল যে প্রাণীদের ক্ষেত্রে গিলস বা ফুলকা আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে এবং তার বদলে তৈরি হতে শুরু হচ্ছে লাংস। যেরকম বিভিন্ন উভচর প্রাণী থেকে, বিশেষ করে ব্যাঙ, এই উভচর প্রাণী থেকে আমরা লাংসের গঠন খুব ভালোভাবে দেখতে পারবো। লাংস, উভচর, তারপর পক্ষী, সরীসৃপ এবং মানুষের লাংস আস্তে আস্তে আরো উন্নতিকরণ ঘটেছে। তো নাসারন্ধ্র থেকে বায়ু আমাদের গলার এই অংশে যে ছিদ্রটি রয়েছে ল্যারিংস হয়ে প্রবেশ করে হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে। ট্রাকিয়াতে প্রবেশ করার পর ট্রাকিয়াটা দুটো খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং এরপর আমরা দেখতে পাবো এরকম একটা খোলা স্পঞ্জের মতো অংশ, এই অংশটাকে আমরা বলি হচ্ছে লাংস, ঠিক আছে। লাংস জেনারেলি দুটো লেয়ার দিয়ে তৈরি, বাইরের দিকের একটা লেয়ার দেখা যায় আর ভিতর দিকে আর একটা লেয়ার থাকে। আমি একদিকের লাংস এঁকে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, বাইরের দিকে লেয়ারকে বলা হয় হচ্ছে ভিসেরাল প্লিউরা, আর বাইরের দিকে লেয়ারকে বলা হয় হচ্ছে প্যারাইটাল প্লিউরা, ঠিক আছে। তাহলে ভিসেরাল প্লিউরা হলো, প্যারাইটাল প্লিউরা হলো, ঠিক আছে। এই ভিসেরাল আর প্যারাইটাল প্লিউরার মাঝখানের অংশে একটা লিকুইড থাকে, এটাকে অন্তঃপ্লুরাল অঞ্চল বলা হয়। এই অঞ্চলটাকে আমরা বলবো অন্তঃপ্লুরাল অঞ্চল। আর এইখানে যে ফ্লুইড থাকে, একটা তরল থাকে, যাতে এই অংশটা যদি মানে বায়ু যখন আমরা বার করে দিচ্ছি তখন দুটো লেয়ারের মধ্যে থেকে যদি বায়ু বেরিয়ে যায় তা দুটো লেয়ার একসাথে জুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা যদি আর না খোলা যায় তাহলে এই অংশের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা থাকবে না। যেরকম বায়ু শূন্য হয়ে গেলে কি হয়, চাপের জন্য দুটো লেয়ার লেগে যায় না। আমরা যেরকম দেওয়ালে এরকম জিনিসটা লাগাই, যে দেওয়ালে চিপে লাগাই কেন, এখানটা ভ্যাকুম তৈরি হয়, এয়ার গুলো বেরিয়ে যায়, দেওয়ালে চাপ লেগে এটা বসে যায়, তারপর খুলতে অসুবিধা হয়। সেরকম এই লাংসের এই অন্তঃপ্লুরাল অঞ্চল থেকে যদি বায়ু বেরিয়ে যায় তাহলে কি হবে, দুটো লেয়ার খুব জোরে লেগে যাবে এবং আলাদা করা যাবে না। তাহলে তার জন্য এই অঞ্চলের মধ্যে একটা ফ্লুইড থাকে, ঠিক আছে। এই ফ্লুইডটা কি করে, এই দুটো অংশকে যাতে না জোরে
সেই ব্যাপারটা থেকে সহায়তা করে। আচ্ছা, আর যেটা বলিনি, আমাদের যে দুটো লাংস রয়েছে সেই দুটো লাংস কিন্তু কতগুলো লতিযুক্ত, ঠিক আছে। ডান দিকেরটা হচ্ছে মানে ডান দিকের লাংস হচ্ছে তোমার দুটো লোবযুক্ত এবং বাম দিকের লাংস হচ্ছে তিনখানা লোবযুক্ত, ঠিক আছে। এতগুলো মানে ফাঁজ রয়েছে, লোব রয়েছে। আচ্ছা, আর ডান দিকের ফুসফুস বাম দিকের ফুসফুস অপেক্ষা, ডান দিকের ফুসফুস বাম দিকের ফুসফুস অপেক্ষা একটু বড় থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তো শ্বাসবায়ু পরিবহন কি করে হচ্ছে, শ্বাসবায়ুর আদান প্রদান কি করে হচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। তো কি হয়, এই যে ট্রাকিয়াটা আমাদের লাংসের মধ্যে প্রবেশ করছে, এই ট্রাকিয়াটা লাংসের মধ্যে প্রবেশ করার পর কি হচ্ছে, এটা কতগুলো প্রচুর ছোট ছোট খণ্ডকে ভেঙে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা যদি ট্রাকিয়া বলি, এই অংশটাকে আমরা যদি ট্রাকিয়া বলি, এই ট্রাকিয়ার এই ছোট ছোট অংশগুলোকে আমরা বলবো হচ্ছে ট্রাকিওল, ঠিক আছে। এই ট্রাকিওল গুলোর মাথায় থাকে ছোট ছোট এরকম বেলুনের মতো স্ট্রাকচার, ঠিক আছে। এইগুলোকে বলা হয় হচ্ছে অ্যালভিওলি। তাহলে ধরো এইটা যদি মানুষের নাক হয়, এইখান থেকে ধরো শ্বাসকার্য হচ্ছে, শ্বাসবায়ুটা পরিবাহিত হয়ে এলো, আসার পর কিন্তু এই তোমার অ্যালভিওলির মধ্যে শ্বাসবায়ুগুলো ঢুকে যাচ্ছে এবং এই অংশ প্রচুর পরিমাণে রক্তজালক পূর্ণ, ঠিক আছে। এবং দেহে উৎপন্ন যে কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হয়, সেই কার্বন ডাই অক্সাইড গুলো রক্তজালকের মধ্যে দেহের ভিতরে পূর্ণ হয়ে রয়েছে। আর এখান দিয়ে এলো যে শ্বাসবায়ু, সেটা তুলনামূলকভাবে বেশি অক্সিজেন যুক্ত। এবার এখানে ব্যাপন প্রক্রিয়া ঘটবে, ঠিক আছে। আমাদের দেহের রক্তের মধ্যে কি রয়েছে, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি তুলনামূলকভাবে, আর অক্সিজেনের ঘনত্ব কম। বাইরের পরিবেশের বায়ুর মধ্যে অক্সিজেনের ঘনত্ব বেশি, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কম। তাহলে কি হবে, দুটোর মধ্যে আদান প্রদান ঘটবে। বাইরের বায়ুতে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড কি আছে, বেশি আছে, অক্সিজেন কি আছে, কম আছে, লো আছে। আর ভিতরে ঠিক উল্টো বললাম, বাইরের পরিবেশের মধ্যে কি হয়েছে, কার্বন ডাই অক্সাইড কম আছে, অক্সিজেন বেশি আছে। আর ভিতরে আমাদের দেহের ভিতরে ঠিক উল্টো, দেহের ভিতরে অক্সিজেন কম আছে, কার্বন ডাই অক্সাইড বেশি আছে। তাহলে কি হবে, এটা যদি বাইরের পরিবেশ হয়, এটা যদি পরিবেশ হয়, এটা আমরা বাইরের পরিবেশ বোঝাচ্ছি, আর এটা আমি দেহ অভ্যন্তরটা বোঝাচ্ছি, তাহলে কি হবে, বাইরের পরিবেশ থেকে অক্সিজেন আমাদের দেহের মধ্যে যেহেতু অক্সিজেনের চাপ কম, বাইরের পরিবেশে অক্সিজেনের চাপ বেশি, তাহলে বাইরের পরিবেশের অক্সিজেন দেহের মধ্যে ঢুকবে, আর দেহের মধ্যে কার্বন ডাই অক্সাইডের চাপ বেশি, বাইরের পরিবেশে কার্বন ডাই অক্সাইডের চাপ কম, তাহলে দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বাইরের পরিবেশে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই প্রক্রিয়ায় আমাদের অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় প্রক্রিয়া ঘটবে, ঠিক আছে। এবার মানুষের যে শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, সেই শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য এই যে লাংস ফুলছে এবং বাইরের পরিবেশ থেকে বায়ু ঢুকছে, লাংস সংকুচিত হচ্ছে, লাংসের ভিতরকার বায়ু আবার নাসারন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে চলে আসছে, এই যে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, চাপ বাড়ানো এবং চাপ কমানো। চাপ কমালে লাংস প্রসারিত হচ্ছে, চাপ বাড়ছে যখন ভিতরে, তখন লাংস সংকুচিত করছে। এটা হওয়ার জন্য আমাদের এখানে একটা মাসল থাকে যাকে বলা হচ্ছে ডায়াফ্রাম, ঠিক আছে। এখানে একটা মাসেল লেয়ার থাকে যাকে কি বলে বললাম, ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম আর আমাদের এই লাংসকে ঘিরে কি থাকছে, পাঁজর থাকছে। এই পাঁজরগুলো নিজেদের মধ্যে কিছু পেশি দ্বারা যুক্ত রয়েছে।
এই সব কিছু মিলে আমাদের লাংসের ভিতরে গ্যাসীয় আদান প্রদানটা ঠিকঠাক ভাবে ঘটাতে সহায়তা করছে। ঠিক আছে, এবার দেখা যাক আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাস গ্রহণ প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। ঠিক আছে, তো কি বললাম, যদি এইটা আমাদের লাংস হয়, যদি এটা আমাদের লাংস হয় আর নিচের দিকে আমাদের যে পেশিটা থাকছে সেই পেশিটা হচ্ছে ডায়াফ্রাম পেশি। ঠিক আছে, শ্বাস গ্রহণের সময় মানে যখন আমরা শ্বাস গ্রহণ করছি, যখন গ্রহণ করব বাইরের বায়ু আমার লাংসের মধ্যে ঢোকাতে হবে, তখন কি করতে হবে, লাংসের ভিতরের ক্ষেত্রফলটা বাড়াতে হবে, লাংসের ভিতরের ক্যাপাসিটিটা বাড়াতে হবে, তাহলে কি হতে হবে, লাংসটাকে বড় হতে হবে। এবার লাংসের ভাবে উপর দিকে থাকে কিন্তু আমাদের দেহের পাঁজর অংশগুলো। ঠিক আছে, তাহলে পাঁজর যখন প্লেন প্রসারিত অবস্থায় রয়েছে, লাংসের উপর একটা প্রেসার ক্রিয়েট করছে, লাংসটা চুপসে আছে। ঠিক আছে, এই ডায়াফ্রামটা যখন প্রসারিত অবস্থায় আছে তখন সে বেশি এরিয়া জুড়ে অবস্থান করছে। ডায়াফ্রামকে যদি বেশি জায়গা জুড়ে অবস্থান করতে দিতে হয়, যদি পাঁজরগুলো বেশি জায়গা জুড়ে অবস্থান করে, তাহলে বক্ষ মধ্যস্থ অংশের জায়গা কমে যাচ্ছে, ফলে লাংস চুপসে থাকছে, তাই না। এবার লাংসকে প্রসারিত হতে গেলে কি করতে হবে, মধ্যচ্ছদা আর এই বক্ষ মধ্যস্থ পেশিগুলোকে কি করতে হবে, সংকুচিত হতে হবে। তো এই মধ্যচ্ছদাটা যদি সংকুচিত হয়, এই মধ্যচ্ছদা যদি সংকুচিত হয়, তাহলে মধ্যচ্ছদা কি হবে, সংকুচিত হলে ছোট হয়ে যাবে, এবং মধ্যচ্ছদা কি হবে, ছোট হয়ে যাবে এবং নিচের দিকে নেমে আসবে। মধ্যচ্ছদা এরিয়াটা ছোট হয়ে গেল এবং নিচের দিকে নেমে এলো। ঠিক আছে, আর বক্ষ পিঞ্জরের পেশিগুলো সংকুচিত হয়ে গেছে। সংকুচিত হওয়ার পর আগে দেখা গেল বক্ষ পিঞ্জরগুলো এতটা ভাবে ফ্ল্যাট ছিল, যেই সংকুচিত হয়ে গেল ওটা কি হলো, এই এদের দুজনের মধ্যে গ্যাপ কমে গেল, আগে যতটা গ্যাপ ছিল সেই গ্যাপটা থাকবে না। আস্তে আস্তে কি হবে, এদের দুটো পাঁজরের মধ্যে গ্যাপ কমে যাবে, ফলে সংকুচিত হবে এবং উপর দিকে উঠে আসবে। এর ফলে কি হয়, বক্ষ মধ্যস্থ জায়গাটা অনেকটা বেশি হয়ে যাবে, ফলে কি হবে, লাংসটা কি হবে, আস্তে আস্তে প্রসারিত হয়ে যাবে। এদের যে অন্তঃপ্লুরা অঞ্চলের কি হবে, চাপ কমে যাবে, বায়ুর চাপ কমে যাবে। ঠিক আছে, এর ফলে ফুসফুস গুলো কি হবে, দৈর্ঘ্যে এবং প্রস্থে, দৈর্ঘ্যে এবং প্রস্থে দুটোতে কি হবে, ফুসফুস গুলো বেড়ে উঠবে, কারণ ফুসফুসের নিচে বাড়ার জন্য এতটা জায়গা রয়েছে, ওপর দিকে এগিয়ে আসার জন্য জায়গা রয়েছে, এরিয়া বেড়ে যাবে, প্রসারিত হয়ে যাবে। ঠিক আছে, এবার যেই ফুসফুস প্রসারিত হয়ে গেল, এর ভিতরে বায়ু মধ্যস্থ চাপ কমে গেল। ঠিক আছে, যে এর মধ্যে বায়ু মধ্যস্থ চাপ কমে যাবে, অমনি কি হবে, নাসারন্ধ্র দিয়ে বাইরের পরিবেশের বায়ু অতি সহজেই এই ট্রাকিয়া দিয়ে আমাদের লাংসের মধ্যে প্রবেশ করে যাবে। ঠিক আছে, অত্যন্ত সহজভাবেই প্রবেশ করে যাবে। ঠিক আছে, এবং এই পথটা কি, নাসাপথ, অন্তরন্ধ্র, মুখ বিবর, নাসাগলবিল, গ্লটিস হয়ে এই অংশে ল্যারিংস, তারপর ট্রাকিয়া, তারপর তোমাদের আগের ছবিতে দেখেছিলাম ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এর মাধ্যমে কি হচ্ছে, আলটিমেটলি এসে এই ফুসফুস মধ্যস্থ অংশে প্রবেশ করবে। ঠিক আছে, এরপর বায়ুথলিতে ব্যাপন প্রক্রিয়ায় রক্তজালকের সঙ্গে বায়ুর আদান প্রদান করবে। ঠিক আছে, এইভাবেই ফুসফুসে বায়ু প্রবেশ করে। ঠিক একই প্রক্রিয়ায় যে পদ্ধতিতে ফুসফুসের মধ্যে বায়ু প্রবেশ করছে, এই পুরো প্রক্রিয়াটি কি প্রশ্বাস। যে প্রক্রিয়ায় বায়ু প্রবেশ করলো, ঠিক তার উল্টো প্রক্রিয়ায় নিঃশ্বাস ঘটবে, অর্থাৎ বায়ু বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে তোমরা নিজে ভাবলেই বুঝে যাবে যে কি প্রক্রিয়ায় বায়ু বেরোবে। যদি এই
ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা যেটা সংকুচিত হয়েছিল সেটা যদি আবার প্রসারিত হয়ে যায়, তাহলে লাংসের ওপর গিয়ে একটা ধাক্কা দেবে, লাংস চাপ খাবে। ঠিক আছে, এবার পঞ্জর মধ্যস্থ পেশিগুলো যদি আবার প্রসারিত হয়ে যায়, তাহলে আগে ওরা এইটুকু জায়গা নিয়েছিল, আবার ওরা বেশি জায়গা নিয়ে থাকবে, আবার ওদের এতটা জায়গা লাগবে অবস্থান করতে। ফলে বক্ষ গহ্বর মধ্যস্থ জায়গা লাংসের জন্য কমে গেল, লাংসের ওপর চাপ বেশি পড়বে এবং লাংসের থেকে বায়ু পরিবেশে বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, এই পদ্ধতিতেই প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়া সম্পন্ন হয়। এছাড়াও আমাদের এই প্রশ্বাস আর নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের ব্রেনের নিউমোট্যাক্সিক সেন্টার, যেটা আমাদের প্রধানত মানে উত্তেজনাটা মানে পৌঁছায় যে এই সময় আমাদের বেশি পরিমাণে শ্বাসকার্যের দরকার, এই সময় বেশি পরিমাণে আমাদের প্রশ্বাসেরও দরকার। কোন সময় আমাদের বেশি পরিমাণে প্রশ্বাস মানে গ্রহণের দরকার, বডিতে বেশি পরিমাণে অক্সিজেনের দরকার? যখন আমরা খুব বেশি পরিমাণে কাজ করি, আমরা খুব কঠিন এক্সারসাইজ করছি, বেশি শক্তি ক্ষয় হচ্ছে আমাদের দেহে, তখন আমাদের বেশি পরিমাণে শ্বাসকার্য নিতে হবে। তো সেই বার্তাটা এই নিউমোট্যাক্সিক সেন্টারে কে পৌঁছায়? এই বার্তাটা পৌঁছাবার জন্য কি হয়, যখন আমরা খুব বেশি পরিমাণে কাজ করছি বা এক্সারসাইজ করছি, তখন কি হয়, আমাদের বডিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি বেড়ে যাচ্ছে। কারণ তোমাদের আমি পরে দেখাবো, শ্বসন প্রক্রিয়া আমাদের দেহে কি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এবং শক্তি উৎপন্ন হচ্ছে এবং জল তৈরি হচ্ছে। তো বডিতে যখন রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যত বেশি তৈরি হচ্ছে, ওখানে নানা বাইকার্বনেট আয়ন তৈরি হয়, পরে ওটা H+ এবং মানে কার্বনিক অ্যাসিডে যখন ভেঙে যাচ্ছে, সেই H+ আয়নটা কি করে, আমাদের এই নিউমোট্যাক্সিক সেন্টারে এসে এই H+ আয়ন আমাদের নিউমোট্যাক্সিক সেন্টারকে উত্তেজিত করে এবং বডিকে সিগন্যাল পাঠায়, আমাদের দেহকে সিগন্যাল পাঠায় যে না, এবার তুমি প্রশ্বাস নাও। তুমি প্রশ্বাস না নিলে বডিতে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, হবে না, প্রশ্বাস তোমাকে নিতেই হবে। এবং আমাদের লাংস প্রসারিত হতে চেষ্টা করবে এই মাসেলগুলো সংকুচিত হওয়ার ফলে। ঠিক আছে, এইভাবে আমাদের বডির অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড আমাদের শ্বাসকার্যে নিউমোট্যাক্সিক সেন্টারকে হেল্প করে এবং আমাদের এই মাসেলগুলো সংকোচন প্রসারণ ঘটানোর ফলে প্রশ্বাস এবং নিঃশ্বাসের সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এবার তাই এর সাথেও আমরা কিছু এক্সট্রা জিনিস পড়ে নেবো যে আমাদের স্বাস্থ্যের ক্ষতি, লাংসের ক্ষতি কিভাবে হতে পারে যদি আমরা এমন অঞ্চলে বাস করি যেখানে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলছে, সেখানে কার্বন ডাই মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, অ্যাসিটোন, তারপর বিভিন্ন সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বেনজোপাইরিন, এটা একটা পাইরিন গ্রুপ। এই বেনজোপাইরিন যারা স্মোকার, স্মোকিং করে, ওই স্মোকের মধ্যে আমরা অনেক সময় এখন শখ করে গ্রিল চিকেন খাই, গ্রিল মিট খাই, এই গ্রিল মিটের মধ্যে প্রচুর পরিমাণে এই যৌগটা থাকে, একে বলা হচ্ছে বেনজোপাইরিন। এই বেনজোপাইরিনে কি হয়, এর সংকেত হচ্ছে C20H12। এই বেনজোপাইরিনটা এরকম পেন্টাকার্বন যুক্ত এরকম একটা গঠন। এই বেনজোপাইরিন আমাদের বডিতে কার্সিনোজেনিক এজেন্ট হিসাবে কাজ করে, যার জন্য বলে না যারা স্মোকিং করে, ইভেন সিগারেটের ইয়ের উপরে যে প্যাকেটটা আছে তার উপরেও দেখবে যে কোনো একটি ক্যান্সার পেশেন্টের ছবি দেওয়া আছে, কারণ স্মোকিং এর ফলে খুব বেশি পরিমাণে এই বেনজোপাইরিন তৈরি হয়। এই বেনজোপাইরিন কি করে, আমাদের কোষের মধ্যে মিউটেশন ঘটায়। কোষের মধ্যে জিনে, কোষে ধরো এটা যদি একটা কোষ হয়, কোষের মধ্যে জিনের কোনো অংশে মিউটেশন ঘটায়। জিনের যদি মিউটেশন ঘটে যায়, তখন সেই কোষটার নিজের প্রতি কন্ট্রোল নষ্ট হয়ে যায় এবং একটা কোষ অসংখ্য মাত্রায় বিভাজিত হতে শুরু করে। একটা কোষ যদি আনলিমিটেড ভাবে বিভাজিত হতে শুরু করে, তখনই সেই অংশে কি করবে, একটা বড় টিউমার ফরমেশন করবে। যেখানে একটা কোষ থেকে 10টা কোষ হওয়ার প্রয়োজন নেই, সেখানে একটা কোষ কন্টিনিউয়াসলি বিভাজিত হয়ে যাচ্ছে।
কোষ বিভাজন কিছুতেই থামানো যাচ্ছে না। এই সিগন্যালটা যদি চলে আসে, বেনজোপাইরিন যদি কোনো কোষের মধ্যে, এই কোষের একটা কোষ কখন বিভাজিত হবে এই সিগন্যালটা বন্ধ করে দেয় এবং কোষ নিজের থেকে কন্টিনিউয়াসলি বিভাজিত হতে শুরু করে, তাহলে সেই অংশে একটা টিউমার ফর্মেশন হয় এবং ম্যালিগন্যান্সি বা এটাকে আমরা ক্যান্সার বলতে পারি। ঠিক আছে, শুধু যে আমাদের লাংসে ক্যান্সার হয় তাই না, এটা আমাদের মূত্রাশয়, শ্বাসনালীর ভিতরে যে কোনো অংশেই ক্যান্সার সম্পন্ন করতে পারে। তাহলে আজকে আমরা মূলত করলাম যে আমাদের শ্বসনের বিভিন্ন অঙ্গগুলো কি, আমরা শ্বাসকার্য কিভাবে সম্পন্ন করি, তাই তো। এবার আমি একটু শ্বসন সম্পর্কে বলে দেই। তো আমরা যেরকম সালোক সংশ্লেষ পড়েছিলাম, সালোক সংশ্লেষ কি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, তাই না। যে জৈব রাসায়নিক প্রক্রিয়া সালোক সংশ্লেষে উদ্ভিদ কি হচ্ছে, নিজেদের দেহে একটা খাদ্য তৈরি করছে, সেটা হচ্ছে গ্লুকোজ, এবং পরিবেশে তোমার অক্সিজেন মুক্ত করছে, সেটা সালোক সংশ্লেষে। এইবার এই যে খাদ্যটা উদ্ভিদ নিজের দেহে তৈরি করছে এবং আমরা প্রাণীরা নানাভাবে গ্রহণ করছি, সেটা গ্রহণ করার পর খাদ্য তার সরলতম রূপে পরিণত হয় আমাদের দেহের মধ্যে এসে, সেটা যখন আমরা পুষ্টি পড়বো সেখানে গিয়ে পড়বো। ঠিক আছে, এবার হচ্ছে খাদ্যের এই সরল যে অংশগুলো, সেই সরল অংশগুলো কি হয়, নানা পদ্ধতিতে জারিত হয়, সেটা অক্সিজেন, ডাইরেক্ট অক্সিজেনের উপস্থিতিতে হোক বা অক্সিজেন যুক্ত কোনো যৌগের উপস্থিতিতে হোক, হ্যাঁ, জারিত হয়। জারিত হয়ে কি হবে, শক্তির মুক্তি ঘটাবে। জারিত হবে, কার্বন ডাই অক্সাইড জল উৎপন্ন করবে এবং শক্তির মুক্তি ঘটাবে কি থেকে, শ্বসন বস্তু থেকে। শ্বসন বস্তু কোনটা, গ্লুকোজটা, খাদ্যের সরলতম রূপটা গ্লুকোজটা। উদ্ভিদের ক্ষেত্রে আমরা ডিরেক্ট গ্লুকোজ, যেটা উদ্ভিদ তার পাতায় তৈরি করছে, তাই না, সেইটা জারিত হচ্ছে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে শ্বসন। এবার আমরা শ্বসনকে নানা ভাগে ভাগ করি। তাহলে শ্বসন কি, শ্বসনের সংজ্ঞাটা আমরা বুঝে গেলাম। এবার শ্বসনকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন। ঠিক আছে, সবাত শ্বসনকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। অবাত শ্বসনকে আমরা বলি তাহলে কি, অবাত মানে যেখানে মুক্ত অক্সিজেন নেই, অবাত, অ্যানারোবিক রেসপিরেশন। তাহলে সবাত শ্বসন হলো, অবাত শ্বসন হলো। আর একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে সন্ধান বা আমরা যাকে বলি ফার্মেন্টেশন। ঠিক আছে, ফার্মেন্টেশন। আচ্ছা, সবাত শ্বসন প্রক্রিয়া কি, যদি আমাদের শ্বসন বস্তু মানে কোনটা, গ্লুকোজ, ঠিক আছে, C6H12O6, এই গ্লুকোজ মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে অবশ্যই উৎসেচক কাজ করবে, উৎসেচকের সাহায্যে এটা ভেঙে কি তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড, জল। আর এখানে শক্তিটা ভালো করে লক্ষ্য করবে, 686 কিলো ক্যালোরি এই শক্তি তৈরি করবে। ঠিক আছে, 686 কিলো ক্যালোরি শক্তি তৈরি করছে। এই প্রক্রিয়াটা হচ্ছে সবাত শ্বসন। ঠিক আছে, এখানে এই শ্বসন প্রক্রিয়াটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটছে এবং বলেছি শ্বসন সবসময় কেন হয়, আমাদের শক্তির মুক্তি ঘটাবার জন্য। নেক্সট, এটা হয়ে গেল সবাত শ্বসন। ভালো করে কিন্তু ফর্মুলাটা একদম লিখে লিখে প্র্যাকটিস করে নিতে হবে। অবাত শ্বসন কি,
অবাধ শ্বসন হচ্ছে যদি আমরা মুক্ত অক্সিজেন না পাই, গ্লুকোজ, মানে নাইট্রেট কোনো যৌগ বা সালফেট কোনো যৌগ, মানে সালফার যুক্ত কোনো যৌগ যাতে অক্সিজেন উপস্থিত, বা নাইট্রোজেন যুক্ত যৌগ কোনো অক্সিজেন উপস্থিত, বা কার্বন যুক্ত কোনো যৌগ যাতে অক্সিজেন উপস্থিত। ঠিক আছে, এই যৌগগুলোর উপস্থিতিতে, অক্সিজেন যুক্ত যৌগের উপস্থিতিতে, ডাইরেক্ট মুক্ত অক্সিজেন পরিবেশে কোথাও নেই, কিন্তু কোষের মধ্যে এমন কোন অক্সিজেন যুক্ত যৌগ আছে যার থেকে অক্সিজেনটা সে গ্রহণ করে তার শ্বসন কার্য সম্পন্ন করতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সবাধ শ্বসনে যত বেশি পরিমাণে শক্তি তৈরি হয়, অবাধ শ্বসনে কিন্তু শক্তি অতটা বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে না। ঠিক আছে, এখানে দেখো অবাধ শ্বসনে কি হলো, গ্লুকোজ ধরো C6H12O6, এই গ্লুকোজ তোমার কোন অক্সিজেন যুক্ত যৌগ ধরো নাইট্রেটের উপস্থিতিতে এখানে উৎসেচক কাজ করছে। হ্যাঁ, সব জায়গায় কিন্তু উৎসেচক লাগবে। উৎসেচকের উপস্থিতিতে কি করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, জল তৈরি করবে। এবার দেখো এখানে তো মুক্ত অক্সিজেন কাজ করেনি, এখানে নাইট্রেট যুক্ত যৌগ কাজ করেছে। তাহলে নাইট্রেট যুক্ত যৌগ থেকে কি হবে, এইটাকে ভাঙবে, তাই না, 12NO2 প্লাস 6O2 এইভাবে ভেঙে নেবে। ভাঙার পর কি হবে, তাহলে এখানে আমরা আলাদাভাবে 12NO2 পেয়ে যাব। ঠিক আছে, আর অক্সিজেনটা দিয়ে এই গ্লুকোজটা জারিত হলো, জারিত হওয়ার পরে কি তৈরি হবে, শক্তি উৎপন্ন হবে, তাই তো। এখানে শক্তির পরিমাণটা কিন্তু অনেকটা কম, আগে ছিল 686 কিলো ক্যালোরি, এখানে দেখো শক্তির পরিমাণ কিন্তু 50 কিলো ক্যালোরি হয়ে গেল। সুতরাং শক্তি আমরা অনেকটা কম পাচ্ছি। ঠিক আছে, অবাধ শ্বসনেও শক্তি উৎপন্ন হয়, কিন্তু যেহেতু অক্সিজেন যুক্ত যৌগ থেকে হচ্ছে এবং গ্লুকোজটা আংশিক জারিত হচ্ছে, সুতরাং শক্তি আমরা তুলনামূলকভাবে কম পাবো। ঠিক আছে, এটা হয়ে গেল অবাধ শ্বসন। এটা আমরা দেখলাম হচ্ছে অবাধ শ্বসন। এরপর আমরা করব হচ্ছে ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন কি, ফার্মেন্টেশনের উদাহরণ আমরা সবসময় দেখতে পাই চারিপাশে, যেরকম বাড়িতে দই পাতি, বা যখন কোনো খাবার পচে যায় সেখানে ফার্মেন্টেশন ঘটছে বলে ওই খাদ্যটা আস্তে আস্তে পচে যাচ্ছে। এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটি কি, ফার্মেন্টেশন হচ্ছে যে প্রক্রিয়ায় শ্বসন বস্তু বা গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে, যেখানে মুক্ত অক্সিজেন নেই, অক্সিজেনের অনুপস্থিতিতে, সেটা ব্যাকটেরিয়া, ইস্ট জাতীয় ছত্রাক, এদের দেহ থেকে একটা উৎসেচক নিঃসৃত করে, জাইমেজ। ঠিক আছে, এইগুলোর উপস্থিতিতে, জাইমেজের উপস্থিতিতে শ্বসন বস্তু কি হয়, আংশিকভাবে জারিত হয়। আমরা অবাধ শ্বসনেও দেখেছিলাম শ্বসন বস্তু আংশিক জারিত হচ্ছে, শ্বসন বস্তু আংশিকভাবে জারিত হলো। ঠিক আছে, এবং বিভিন্ন যৌগ উৎপন্ন হয়, কিন্তু এই যে যৌগগুলো উৎপন্ন হচ্ছে এটা কিন্তু কোষের মধ্যে ঘটছে না, কোষের বাইরে সঞ্চিত হচ্ছে। ঠিক আছে, এবং শ্বসন বস্তু থেকে শক্তির আংশিক মুক্তি ঘটছে, এই প্রক্রিয়াটা হচ্ছে সন্ধান। আমরা অবাধ শ্বসনে দেখেছিলাম অবায়ুজীবী জীব নিজেদের কোষের মধ্যে শ্বসন সম্পন্ন করছে, কিন্তু ছত্রাক বা বিভিন্ন ছত্রাক বা ব্যাকটেরিয়া, এদের দেহ নিঃসৃত উৎসেচকের প্রভাবে বাইরের পরিবেশে যে খাদ্য বস্তু রয়েছে, মানে শ্বসন বস্তু রয়েছে, গ্লুকোজ, সেইগুলো যদি উৎসেচকের প্রভাবে জারিত হয় এবং কোষের বাইরে সঞ্চিত হয়, সেই প্রক্রিয়াটা হচ্ছে সন্ধান। যেরকম ধরো গ্লুকোজ C6H12O6, ঠিক আছে, গ্লুকোজ কি বলেছিলাম, কোন উৎসেচক থাকে, জাইমেজ। ঠিক আছে, জাইমেজের উপস্থিতিতে ভেঙে কি তৈরি করবে, ইথাইল অ্যালকোহল।
C2H5OH, ইথাইল অ্যালকোহল। হ্যাঁ, আর কার্বন ডাই অক্সাইড তৈরি করবে আর শক্তি উৎপন্ন করবে। এখানেও 50 কিলো ক্যালোরির শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এই প্রক্রিয়ায় যেহেতু দেখো একটা অ্যালকোহল তৈরি হচ্ছে, এই অ্যালকোহলটাকে আমি কি বললাম? ইথাইল অ্যালকোহল। এই অ্যালকোহলটাকে কি বললাম? ইথাইল। C2H5OH, এটা হলো ইথাইল অ্যালকোহল। তাই না? ইথাইল অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড আর শক্তি উৎপন্ন হচ্ছে। এইখানে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হওয়ায় এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? কোহল সন্ধান। যে ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল বা কোনো অ্যালকোহল গ্রুপ তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো কোহল সন্ধান। ঠিক আছে, অ্যালকোহল গ্রুপ রয়েছে বলে এই সন্ধান প্রক্রিয়াটা হচ্ছে কোহল সন্ধান। এবার এই সন্ধানের গুরুত্ব কি? যেরকম অ্যালকোহল তৈরিতে বা সুরা বা মদ তৈরিতে কিন্তু এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটাই কাজে লাগে। ঠিক আছে, ফার্মেন্ট ঘটছে, পচন ঘটাচ্ছে এবং অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। অ্যালকোহলটা কি বাইরের পরিবেশে উৎপন্ন হচ্ছে, জীবটার দেহের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে না, বাইরে তৈরি হচ্ছে। ইথাইল অ্যালকোহল গবেষণাগারে চিকিৎসা বিজ্ঞানে ভীষণভাবে প্রয়োজন। এছাড়া আমাদের বাড়িতে আমরা বাড়িতে যে দই পাতি, ভিনিগার তৈরিতে প্রয়োজন। তারপর দেখবে যে পাউরুটি তৈরিতে আমরা ইস্ট দেই, কেন? সেখানেও কিন্তু ফার্মেন্টেশন ঘটে। বিস্কুট কারখানায় ভীষণভাবে এই সন্ধান প্রক্রিয়া প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে এবার যদি তোমাদের বলা হয় সবাত, অবাত আর সন্ধান, এই তিনটে প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি? প্রথম কথা, সবাত মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, অবাত শ্বসন মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, সন্ধানও মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটছে। সবাত শ্বসনে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয় এবং ম্যাক্সিমাম শক্তি দেয় 686 কিলো ক্যালোরি। অবাত শ্বসনে আংশিক জারিত হয়, কম শক্তি দেয় 50 কিলো ক্যালোরি। সন্ধানেও আংশিক জারিত হয় এবং কম শক্তি দেয় 50 কিলো ক্যালোরি। আচ্ছা, সবাত শ্বসন প্রক্রিয়ায় তোমার উৎপন্ন বস্তু কি? কার্বন ডাই অক্সাইডের জল। অবাত শ্বসনে কার্বন ডাই অক্সাইড জল তো তৈরি হবে, তার সাথে যে অজৈব বস্তুটা লাগছে, সেই অজৈব বস্তুটার বাদ বাকি অংশটুকু পড়ে থাকবে। আর সন্ধান প্রক্রিয়ায় কি তৈরি হবে? ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি। আর শক্তি বলে দেবে, সবাত শ্বসনে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় 686 ক্যালোরি, এখানে 50 কিলো ক্যালোরি, এখানে ওই 30 থেকে 50 কি 30 থেকে 70 এই কিলো ক্যালোরির মধ্যে শক্তি উৎপন্ন হয়। তাহলে আজকে এটুকুই থাক। আমরা শুরু করেছিলাম হচ্ছে শ্বসন কোথায় কোথায় হয়, উদ্ভিদদের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে। তারপর শ্বাসকার্য প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় জীবদেহে, আর আমাদের ফুসফুস কিভাবে ব্রেনের সাথে সিগন্যাল কিভাবে লিঙ্ক এবং শ্বাসকার্য কিভাবে সম্পন্ন হচ্ছে। আর কি করেছি যে আমাদের শ্বাসযন্ত্রের কি কি ক্ষতি হতে পারে ধূমপানের ক্ষেত্রে এবং গাড়ির ধোঁয়া ইত্যাদি থেকে। এরপর আমরা পড়েছি হচ্ছে শ্বসন প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়। শ্বসন প্রক্রিয়া কি বলেছিলাম? কোষের সাইটোপ্লাজমে আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। এটা কি করে? কোষস্থ খাদ্য গ্লুকোজের জারণ ঘটায়, ঘটিয়ে অক্সিজেন উৎপন্ন করে, ঘটিয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে। এবং মেইন কাজ কি? শক্তি উৎপন্ন করা। শক্তি উৎপন্ন করা, শ্বসন বস্তু ভেঙে, গ্লুকোজ ভেঙে শক্তি তৈরি করা। ঠিক আছে, এটাই হলো শ্বসনের কাজ। ঠিক আছে, এবার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শ্বসন আর দহন এই দুটোর মধ্যে পার্থক্য কি? শ্বসন হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া, দহন হচ্ছে একটা অজৈব প্রক্রিয়া। আমরা প্লেন অক্সিজেনের উপস্থিতিতে কোনো অক্সিজেন উপস্থিত থাকে বলে আমরা মোমবাতি ধরাই, মোমবাতি জ্বলে, অক্সিজেন পরিবেশে উপস্থিত থাকে বলে। এবং অত্যন্ত দ্রুত তাপ নির্গত হয়, দহনের সময় অত্যন্ত দ্রুত তাপ নির্গত হয়। এটা
কোনো নিয়ন্ত্রণ নেই চারপাশ থেকে, এটা একটা অনিয়ন্ত্রিত প্রক্রিয়া দহনে কোনো জৈব রাসায়নিক প্রক্রিয়া না, ফলে কোনো উৎসেচকের প্রয়োজন হচ্ছে না। তারপর অক্সিজেন ছাড়া কোনোভাবেই দহন সম্পন্ন হয় না। কিন্তু শ্বসন, যেগুলো আমরা করছিলাম অবাধ শ্বসন, সন্ধান, এই প্রক্রিয়াগুলো কিন্তু মুক্ত অক্সিজেন না থাকলেও সম্পন্ন হবে। দহনে কি হয়, আলো আর তাপ দুটোই উৎপন্ন হচ্ছে, কিন্তু শ্বসনে আমরা শুধু কি পাই, শক্তির মুক্তি ঘটে এবং খুব সামান্য পরিমাণে হয়তো তাপ শক্তির সৃষ্টি হয়। ঠিক আছে, আর দহনে কখনোই এটিপি উৎপন্ন হয় না। শ্বসনে কি হয়, উৎপন্ন শক্তি কোথায় সঞ্চিত থাকে, এটিপিতে সঞ্চিত থাকে। যে শক্তিগুলো উৎপন্ন হচ্ছে 686 ক্যালোরি, এই শক্তিগুলো কোথায় সঞ্চিত থাকছে, এটিপি অণুতে সঞ্চিত থাকছে। দহনে কোনো এটিপি উৎপন্ন হচ্ছে না, এবং শ্বসনে আমরা পরে দেখব এটিপি কিভাবে উৎপন্ন হয়, কোথায় কত অণু এটিপি উৎপন্ন হচ্ছে। তাহলে আমাদের আজকের পরে এইটুকুই থাক। নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে কোষীয় শ্বসনের বিভিন্ন ধাপে কিভাবে আমাদের কোষীয় শ্বসন সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটুকু পোরশন কিন্তু তোমরা বাড়িতে ভীষণ ভালো করে পড়ে নেবে। ঠিক আছে।